আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আশা করি আমার মেয়েরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা শারীরতত্ত্ব নিয়ে, অর্থাৎ প্ল্যান্ট ফিজিওলজি নিয়ে। আজ তোমাদের সাথে আমার এই অধ্যায়ের উপর দ্বিতীয় ক্লাস। এই অধ্যায় আলোচনা করতে গিয়ে আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম উদ্ভিদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো কি কি সে সম্পর্কে, এবং সে সাথে বিশদভাবে আলোচনা করেছি উদ্ভিদ কিভাবে মাটির নিচ থেকে পানি শোষণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লবণ পরিশোষণ ঘটে থাকে, অর্থাৎ উদ্ভিদের দেহে কিভাবে লবণ পরিশোষিত হয় সেই প্রক্রিয়াটি আলোচনা করতে গিয়ে একটি বিষয় তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। সেটা হচ্ছে উদ্ভিদ মূলের সাহায্যে মাটির নিচ থেকে মিনারেল বা খনিজ লবণ পরিশোষণ যেমনি করে, ঠিক তেমনি মাটিতে অবস্থিত কৌশিক পানিগুলো শোষণের মাধ্যমে উদ্ভিদের পানি পরিশোষিত হয়। উদ্ভিদের দেহে পানি পরিশোষণ বা রস উত্তোলন এভাবে মূলের সাহায্যে হয়ে থাকে, এবং একটি উদ্ভিদ যে প্রচুর পরিমাণ পানি পরিশোষণ করে থাকে সারাদিনে বা 24 ঘন্টায়, তার খুব সামান্য পরিমাণ উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। এর বিশাল এবং বলা যেতে পারে এটা 95 থেকে 99%, 99 থেকে 95% পানি কিন্তু অব্যবহৃত থেকে যায়, যেটা সারাদিন অর্থাৎ 24 ঘন্টায় উদ্ভিদের দেহ থেকে বায়বীয়ভাবে বা বাষ্প আকারে দেহ থেকে বের হয়ে যায়। যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের দেহ থেকে এই অপ্রয়োজনীয় জলীয় অংশটুকু বা পানিটুকু বাষ্পাকারে বায়বীয় অঙ্গের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে বাইরে নিষ্ক্রান্ত হয়, সেই প্রক্রিয়া বা প্রসেসটিকে বলা হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। আজকে আমি আলোচনা করব উদ্ভিদের এই প্রস্বেদন বা ট্রান্সপিরেশন নিয়ে। তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো, যেহেতু আমি প্রস্বেদন নিয়ে আলোচনা করেছি। প্রস্বেদন সম্পর্কে খুব সামান্য হলেও জ্ঞান তোমাদের স্কুল জীবন থেকে আছে, যেহেতু তোমরা বিজ্ঞানের সাথেই আছো। আজকে আমি আলোচনা করব প্রস্বেদন কি, তার সংজ্ঞা, তার বিভিন্ন প্রকারভেদ, কি কি প্রকারে উদ্ভিদ প্রস্বেদন করে থাকে, সেই সাথে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ প্রস্বেদন প্রক্রিয়াটি যে উদ্ভিদের যে অঙ্গ বা পাতার মাধ্যমে হয়ে থাকে তার একটি ছোট্ট অংশ বা ছিদ্রপথ হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই পত্ররন্ধ্র বা স্টোমাটার মধ্য দিয়ে উদ্ভিদ দেহ থেকে প্রস্বেদন প্রক্রিয়া প্রয়োজনীয় অতিরিক্ত পানিটুকু বাষ্পাকারে বের হয়ে যায়। কিন্তু এই প্রস্বেদন হওয়ার জন্য বা প্রসেসটা অনগোয়িং থাকার জন্য, অর্থাৎ পানিটা বাষ্পাকারে বের হয়ে দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু, অর্থাৎ উদ্ভিদের দেহে উদ্ভিদের পাতার যে ছোট্ট বা ক্ষুদ্র ছিদ্রটুকু, যাকে আমরা পত্ররন্ধ্র বলছি, এটি কি প্রক্রিয়া বা প্রসেস, এটি খোলা বন্ধ হয়ে থাকে, এবং খুলে গিয়ে কিভাবে পানিটাকে বাষ্পাকারে বের করে দিচ্ছে এবং বন্ধ করে দিয়ে কিভাবে উদ্ভিদে পানিটাকে সংরক্ষণ করছে, আমি আজকে সেই বিষয়টার উপরও আলোকপাত করব। তাহলে প্রথমে চলে আসেন প্রস্বেদন প্রক্রিয়া। তোমরা ইতিমধ্যে বলেছি যে প্রস্বেদন কাকে বলে। সহজ কথায় বললে উদ্ভিদের দেহে বায়বীয় অঙ্গ দিয়ে পানি যখন বাষ্পাকারে নির্গত হয়, এই প্রক্রিয়াটিকে প্রস্বেদন বলে। এখন আমরা একটু দেখি যে বায়বীয় অঙ্গটা কি। উদ্ভিদের দেহের সবচেয়ে বিস্তৃত যে অঙ্গ বা অংশ, সেটি হচ্ছে উদ্ভিদের পাতা। এই পাতার মাধ্যমে, যেহেতু একটা বিশাল অঞ্চল বা আয়তনের দিক থেকে সবচেয়ে সর্বাধিক বিস্তৃত অঙ্গ হচ্ছে উদ্ভিদের পাতা, এর মাধ্যমে সে সর্বাধিক সূর্যালোক যেমন ধারণ করতে পারে, ঠিক তেমনি সর্বাধিক পানীয় সে এই অঙ্গের মাধ্যমে ত্যাগ করতে পারে। তাই পাতার মাধ্যমে উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। উদ্ভিদের প্রস্বেদন হওয়ার জন্য উদ্ভিদের পাতার মধ্যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। আমি চিত্রে যাওয়ার আগে একটু বলে দিই যে উদ্ভিদের পাতাগুলো 2 সেট কোষ দ্বারা গঠিত। উপরে বেশ লম্বালম্বী আকৃতির কোষগুলোকে বলা হচ্ছে পলিসেট প্যারেনকাইমা, এবং এর নিচে গোলাকৃতি বা অনেকটা ঘনভুজাকৃতির কোষগুলো, বর্গাকার কোষগুলোকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। তোমরা চিত্রে দেখতেই পাচ্ছ, আমি উপরের দিকে লম্বাটে কতগুলো কোষের সারি দিয়েছি, একটি পাতার চিত্র এঁকেছি। পাতাকে প্রস্থচ্ছেদ করলে ভিতরের কোষগুলো কেমন তা দেখতে পাওয়া যাবে মাইক্রোস্কোপের নিচে। তেমনটা যদি দেখতে চাই আমরা, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে উপরের দিকে একেবারে পাতার উপরে স্তরের দিকে রয়েছে লম্বালম্বী কতগুলো কোষ সারিবদ্ধভাবে সাজানো, এগুলো হচ্ছে পলিসেট প্যারেনকাইমা। এর নিচে কয়েক স্তর ব্যাপী রয়েছে ঘনাকার বা গোলাকৃতির
নিরেট স্পঞ্জি প্যারেনকাইমা। এই স্পঞ্জি প্যারেনকাইমা স্তরের মধ্যেই একটি কতটুকু অংশ পরপর ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, যাকে আমরা বায়ুকুঠুরি বলছি। একটি ক্ষুদ্র ছিদ্রপথ আছে পুরো পাতা জুড়ে, অল্প স্থান পরপর ছোট ছোট ছিদ্রপথ আছে। এই ছিদ্রপথটাই হচ্ছে, ছিদ্রপথ বলবো না, ছিদ্রপথ সৃষ্টির জন্য একজোড়া কোষ আছে। সেই ছিদ্রপথগুলোই হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। তার ঠিক নিচে একটি বায়ুকুঠুরি আছে। বায়ুকুঠুরিটা বের হয়ে বায়ুকুঠুরি থেকে বায়ুটা বের হয়ে যায় এবং পানিটাও বের হয়ে যায় পত্ররন্ধ্র বা এই ছিদ্রের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছি উদ্ভিদের একটি পাতার অন্তর্ভাগে দুই সারি কোষ, লম্বালম্বী কোষগুলো হচ্ছে পলিসেট প্যারেনকাইমা আর ঘনাকৃতি কোষগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। পলিসেটের নিচে স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই দুই সারি কোষ নিয়ে গঠিত পাতার উপরিতক অর্থাৎ বহিত্বক এবং নিচের অন্ততক উভয় পিঠই কিন্তু কিউটিকল নামক একটি মোমের আস্তরণ বা আবরণ দিয়ে আবৃত থাকে। ফলে কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড বা যেটা মোম জাতীয়। এই কিউটিনের আবরণ থাকার কারণে অর্থাৎ কিউটিকলের আবরণ থাকার কারণে পাতার ভেতর থেকে সহজে পানি বের হয়ে যেতে পারে না, বা বাইরে থেকেও পানি খুব সহজে পাতার ভিতরে প্রবেশ করতে পারে না। এটি একটি নিরোধ আবরণ সৃষ্টি করে থাকে। শুধুমাত্র উদ্ভিদের পাতার এই পলিসেট প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা স্তরের মধ্যে অল্প অল্প স্থান পরপর যে ক্ষুদ্র যে একজোড়া কোষ রয়েছে, তাকে আমরা রক্ষী কোষ বলছি। একটু পরে তোমাদেরকে চিত্রে এখানে আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। যে এক সারি কোষ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ অনেকটা কমলার কোষের মতো, এই জোড়া কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ। আমি আবারও বলছি, কমলার কোষের মতো যে কোষকে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, সেই কোষকে বলা হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষ জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং তাদের চারপাশে আশেপাশের সমস্ত কোষ থেকে কিছুটা ভিন্ন আকৃতি এবং বড় আকৃতির ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট কতগুলো কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। এই কোষগুলোকে আমরা সহকারী কোষ বলছি, এগুলোকে আমরা সহকারী কোষ বলছি। আর কমলার কোষের মতো যে একজোড়া কোষ সর্বদাই পাশাপাশি অবস্থান করছে, তাকে বলছে রক্ষী কোষ। সর্বদাই একজোড়া রক্ষী কোষ সর্বদাই জোড়া জোড়া অবস্থান করে। এরকম একজোড়া রক্ষী কোষকে ঘিরে একটু বড় আকৃতি ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট সহকারী কোষগুলো আবৃত করে রাখে। এবং এই রক্ষী কোষের ভেতরে প্রচুর পরিমাণ ঘন সাইটোপ্লাজম, প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং বেশ বড় আকৃতির একটি নিউক্লিয়াস আছে। অর্থাৎ এই কথাটা, এই ইনফরমেশনটার মানে হচ্ছে এই রক্ষী কোষ দ্বয় পাতায় অবস্থিত অন্যান্য সকল কোষ অপেক্ষা অনেক বেশি সালোক সংশ্লেষণ করতে সক্ষম, অনেক বেশি শ্বসন করতে সক্ষম। অর্থাৎ এই রক্ষী কোষের মধ্যে অনেক বেশি সারবৃত্তীয় প্রক্রিয়া হয়ে থাকে, তুলনামূলকভাবে অনেক বেশি সারবৃত্তীয় প্রক্রিয়া হয়ে থাকে। ফলে খুব সহজে এখানে প্রচুর পরিমাণ অক্সিজেন, যেহেতু সালোক সংশ্লেষণ হয়, সূর্যালোক পরে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট এখানে কাজ করে থাকে। ফলে অনেক বেশি পরিমাণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সঞ্চিত হয়। এট এ টাইম প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়। আবার ঠিক সূর্যালোকের অনুপস্থিতিতে খুব বেশি পরিমাণে শর্করা জাতীয় খাদ্য এখানে সঞ্চিত থাকার কারণে সেই খাদ্যের জারণ ঘটে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার অন্যান্য কোষের তুলনায় অধিক বেশি পরিমাণে সংরক্ষিত কার্বোহাইড্রেটের ভাঙন বা জারণ তথা শ্বসন সম্পন্ন হয়ও তুলনামূলকভাবে বেশি, যার কারণে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণও কিন্তু রক্ষী কোষে বেশি। একটা ব্যাপার ঘটে থাকে, চারপাশে যে একটু বিশেষ আকৃতি বড় ঘন সাইটোপ্লাজম নিয়ে যে কোষগুলোকে আমরা সহকারী কোষ বলছি, এই কোষগুলো আশেপাশের কোষ থেকে অভিস্রবণ প্রক্রিয়া, আমি আবারও বলছি, আশেপাশের কোষের তুলনায় রক্ষী কোষকে পরিবেষ্টনকারী এই সহকারী কোষের সাইটোপ্লাজম তুলনামূলকভাবে ঘন। ফলে পুরো উদ্ভিদের পুরো পাতায় যখন দেহে যখন সার সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বা বিভিন্ন ধরনের সারবৃত্তীয় প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ফলে উৎপন্ন সারবৃত্তীয় প্রক্রিয়া উৎপন্ন বা অপ্রয়োজনীয় পানিটুকু তুলনামূলক ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট সহকারী কোষের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়ায় চলে আসে। ফলে সর্বদাই
রক্ষী কোষের চারপাশে অবস্থিত সহকারী কোষগুলো তুলনামূলকভাবে অনেক বেশি পানি ধারণ করতে পারে। চারপাশে সহকারী কোষ যখন অধিক পরিমাণে পানি ধারণ করতে সক্ষম হয় বা করে রাখে, তখন রক্ষী কোষ তার প্রয়োজনীয় অর্থাৎ অধিক পরিমাণ সালোকসংশ্লেষণ, অধিক পরিমাণ শ্বসন সম্পন্ন হওয়ায়, অধিক পরিমাণ কার্বন বা অধিক পরিমাণ অক্সিজেন উৎপন্ন হওয়ায় একটি অন্তঃচাপের সৃষ্টি হয়। ফলে রক্ষী কোষগুলো চারপাশে সহকারী কোষ থেকে এই তুলনামূলক আরো বেশি ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট হয়। সহকারী কোষ থেকে খুব সহজে পানিগুলো রক্ষী কোষে চলে আসে এবং রক্ষী কোষ পানি শোষণ করে স্ফীত হয়ে যায়। আমি আবারও বলছি, সহকারী কোষগুলো সাইটোপ্লাজম তুলনামূলকভাবে ঘন, তাই আশেপাশের কোষ থেকে পানি খুব সহজে সহকারী কোষে চলে আসে, সহকারী কোষে অতিরিক্ত পানিটুকু ধারণ করে রাখে। এট এ টাইম আরেকটা ব্যাপার হয়, রক্ষী কোষগুলোর সাইটোপ্লাজম সহকারী কোষের সাইটোপ্লাজমের তুলনায় আরো অধিক ঘন এবং এখানে প্রচুর পরিমাণ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া থাকায় এখানে বেশি বেশি সালোক সংশ্লেষণ এবং শ্বসন সম্পন্ন হচ্ছে এবং বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এই অবস্থায় রক্ষী কোষ তার ঘন সাইটোপ্লাজমের কারণে অভিস্রবণ প্রক্রিয়ায় সহকারী কোষ থেকে পানিগুলোকে শোষণ করে নেয় এবং রক্ষী কোষ পানি শোষণ করে রস স্ফীতি ঘটে বা কোষের স্ফীতি ঘটে। কিন্তু রক্ষী কোষের পাশাপাশি বা মুখবিভাগ সংলগ্ন স্থানগুলো প্রাচীর বেশ পুরু হয়। আমি আবারও বলছি, পাশাপাশি অবস্থিত রক্ষী কোষের সংলগ্ন স্থান বা অন্তর্ভাগ পুরো প্রাচীর বিশিষ্ট হওয়ায় এটি বেঁকে যায় না, কিন্তু চারপাশে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট রক্ষী কোষের কোষ প্রাচীর অতিরিক্ত পানি ধারণ করার কারণে বেঁকে যায়। ফলে এটি সোজা সাপটা কোষ থেকে বেঁকে গিয়ে কমলা লেবুর কোষের মতো আকৃতি ধারণ করে। ফলে মাঝখানে যে ছিদ্রপট্টা উন্মুক্ত হয়ে যায় তাকে বলা হচ্ছে পত্ররন্ধ্র বা স্টোমাটা। এই পত্ররন্ধ্র বা স্টোমাটা মধ্য দিয়েই উদ্ভিদে এই অতিরিক্ত পানিটা, যেটা ক্রমান্বয়ে সংগৃহীত হয়েছে আশেপাশের কোষ থেকে সহকারী কোষ থেকে রক্ষী কোষ, তা এই উন্মুক্ত হয়ে যাওয়া ছিদ্রপথ দিয়ে বের হয়ে যায়। এই উন্মুক্ত ছিদ্রপথকেই আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা বলছি। উদ্ভিদের দেহে প্রায়, যেহেতু প্রথমে বলেছি উদ্ভিদ যে পরিমাণ পানি পরিশোষণ করে থাকে তার শুধুমাত্র শতকরা 5 থেকে 1 ভাগ পানি উদ্ভিদের সারবৃত্তিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, আর 99 থেকে 95 ভাগ পানি কিন্তু প্রশোধন প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে প্রচুর পরিমাণ পানি কিন্তু আসলে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। এই অবস্থায় উদ্ভিদ দেহে যে যত প্রকার প্রশোধন হয়ে থাকে বা যে পরিমাণ পানির প্রশোধন ঘটে তার 95 ভাগ প্রশোধনই কিন্তু ঘটে পত্ররন্ধ্রের মাধ্যমে। আমি আবারও বলছি, উদ্ভিদের দেহে সংগঠিত প্রশোধন প্রক্রিয়ার 95 ভাগ প্রশোধন ঘটে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। শুধুমাত্র ঘটনা ক্ষেত্র বিশেষে যখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধন সম্পন্ন হয় না, আমি একটু পরে এটা এক্সপ্লেইন করছি, তখন অল্টারনেট ওয়ে হিসেবে এখানে আরো 2 ধরনের প্রশোধন হয়ে থাকে। একটি হচ্ছে লেন্টিকুলার প্রশোধন আর একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রশোধন প্রক্রিয়া এইভাবে 3 ধরনের। একটি হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন, এবং 2 নাম্বার হচ্ছে লেন্টিকুলার প্রশোধন বা লেন্টিকুলার ট্রান্সপিরেশন, এবং 3 নাম্বার হচ্ছে কিউটিকুলার ট্রান্সপিরেশন বা ত্বকীয় প্রশোধন। তাহলে আমি এখন আলোচনা করব 3 ধরনের প্রশোধন নিয়ে। আমি আরেকবার বলে দিচ্ছি, পত্ররন্ধ্রীয় প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন এবং কিউটিকুলার বা ত্বকীয় প্রশোধন। প্রথমে আমি আলোচনা করছি পত্ররন্ধ্রীয় প্রশোধন। একটু আগে আমি পত্ররন্ধ্র বা স্টোমাটা নিয়ে আলোচনা করেছি। এখানে একটুখানি কথা একটা বলা বাকি, তা হচ্ছে এই যে ছিদ্রপথকে যে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলা হয়, ঠিক তার নিচে কিন্তু যে রক্ষী কোষে অধিক সালোক সংশ্লেষণ এবং অধিক শ্বসন ঘটার কারণে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। তাই স্টোর করে রাখার জন্য এই পত্ররন্ধ্রের নিচেই কিন্তু রয়েছে একটি বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি, যাকে সাব স্টোমাটাল এয়ার কন্টেইনার বা চেম্বার বলা হয়।
এই বায়ু কুঠুরি আমরা এখানে চিত্রে দেখিয়েছি যে যে ছিদ্রপথ সেটা হচ্ছে স্ট্রোমাটা বা পত্ররন্ধ্র, আর যে ভেতরে যে একটি গহ্বরের মতো সৃষ্টি রয়েছে সেটাই হচ্ছে আমাদের সাবস্ট্রোমাটাল ইয়ার চেম্বার বা বায়ু কুঠুরি বা শ্বাসকুঠুরি। তো যাই হোক, আলোচনা করছি পত্ররন্ধ্রীয় প্রশোধন। পত্ররন্ধ্র সম্পর্কে যখন আমাদের ধারণা হয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে উদ্ভিদের দেহে অপ্রয়োজনীয় বিশাল পরিমাণ পানির যে স্টোরেজ বা সংগ্রহ তা এই পত্র পাতায় অবস্থিত অল্প অল্প কোষ নির্দিষ্ট দূরত্বে অবস্থিত এই সৃষ্ট রক্ষী কোষ দ্বারা সৃষ্ট পত্ররন্ধ্রের মধ্য দিয়েই কিন্তু পানিটা আসলে বের হয়ে যায়। তাহলে উদ্ভিদের দেহে পত্ররন্ধ্রের মাধ্যমে যে অতিরিক্ত পানিটুকু বের হয়ে যায় এই প্রক্রিয়াটাই হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়া। এবং সাধারণত 95% পানি কিন্তু এইভাবে পত্ররন্ধ্রের মাধ্যমেই বের হয়ে, পত্ররন্ধ্র বা স্টোমাটার মাধ্যমেই উদ্ভিদের দেহ থেকে বের হয়ে যায়। তবে ক্ষেত্র বিশেষে কখনো কখনো এটা ভিন্নতাও দেখা দিতে পারে। চলে যাচ্ছে আমরা লেন্টিকুলার প্রশোধন। লেন্টিকুলার প্রশোধনে যাওয়ার আগে আমি একটু লেন্টিসেল কি তাই একবার বলি। আমরা টিস্যু পড়েছি, টিস্যু এবং টিস্যুতন্ত্র। উদ্ভিদের টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারতে পড়ার সময় আমরা পড়েছি উদ্ভিদের দেহে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে ভাজক টিস্যু এবং একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের দেহে বিভাজনরত কোষগুলোকে আমরা ভাজক টিস্যু বলি, যেগুলো উদ্ভিদের দেহে নতুন সৃষ্ট কোষ, সেটা বারবার বিভাজিত হতে থাকে, মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভাজিত হয়ে নতুন স্তরের কোষ সৃষ্টি করে। ফলে এগুলোকে যেহেতু বারবার বিভাজিত হয় তাকে আমরা ভাজক টিস্যু বলি। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বিভাজনরত এই টিস্যুগুলো আর বিভাজিত না হয়ে একটি স্থায়ী রূপ লাভ করে, তাদেরকে আমরা স্থায়ী টিস্যু বলে থাকি। স্থায়ী টিস্যুগুলো আবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর অনেকটা মৃত কোষের মতো আচরণ করতে থাকে, অর্থাৎ তাদের মধ্যে আর তেমন কোনো বিকৃতি বা পরিবর্তন দেখা যায় না। সেসব ক্ষেত্রে এই টিস্যুগুলো সাধারণত উদ্ভিদের বাকল বা বহিঃত্বকের দিকেই অবস্থান করে থাকে। আমরা এদের দেখতে পাই, সবচেয়ে সর্বাধিক দেখতে পাই উদ্ভিদের কাণ্ডে। উদ্ভিদের কাণ্ডে বাইরের দিকে বা বহিঃত্বকের দিকে যে কর্ক টিস্যু রয়েছে সেটা এক ধরনের স্থায়ী টিস্যু। এই কর্ক টিস্যু কখনো কখনো উদ্ভিদের দেহের বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বৃদ্ধি না পাওয়ার কারণে, যেহেতু স্থায়ী টিস্যু এটা কোনো পরিবর্তন হবে না, উদ্ভিদের দেহে বৃদ্ধি বা পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয় না। ফলে কখনো কখনো এই বহিঃত্বকে অবস্থিত স্থায়ী টিস্যু বা কর্ক টিস্যুটি কখনো কখনো ফেটে যায় বা ফাটল দেখা দেয়। এই ফেটে যাওয়া বা সংযুক্তি বিচ্যুত হওয়া বা যে ফাটল দেখা দেয় এই ফাটলটিকে বা ফাঁকটিকে আমরা বলবো লেন্টিসেল। অর্থাৎ এই বিভক্ত হয়ে কর্ক টিস্যু বিভক্ত হয়ে গিয়ে যে মাঝখানে একটি পথ উন্মুক্ত হয়েছে, এই পথটি হচ্ছে উদ্ভিদের লেন্টিসেল। এই লেন্টিসেল মধ্য দিয়েও কখনো কখনো উদ্ভিদের দেহ থেকে পানি অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। যদিও আমরা বারবার বলেছি, ফোকাস করেছি যে উদ্ভিদের দেহের অধিকাংশ পানি, বিশেষ করে 95% পানি কিন্তু উদ্ভিদের কচি পাতা বা কচি কাণ্ডের মধ্য দিয়েই পত্ররন্ধ্রের কচি পাতা এবং কচি কাণ্ডের পত্ররন্ধ্রের মধ্য দিয়েই নিষ্ক্রান্ত হয়। তবে কখনো কখনো দেখা যায় যখন উদ্ভিদের দেহে এই ধরনের লেন্টিসেলের সৃষ্টি হয় তখন এই লেন্টিসেল দিয়েও কিন্তু পানি বাইরে বের হয়ে আসে। যদিও তার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, উদ্ভিদে খুব কম উদ্ভিদে কিন্তু লেন্টিসেল সৃষ্টি হয়, এবং যখনই সৃষ্টি হয় তখন এই লেন্টিসেল দিয়ে প্রশোধন ঘটে থাকে। তাহলে লেন্টিসেলের মধ্য দিয়ে উদ্ভিদের দেহের থেকে অতিরিক্ত পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে লেন্টিকুলার প্রশোধন বা ট্রান্সপিরেশন। যদিও এটা কম হয়ে থাকে, তারও থেকে সে সম্ভাবনা থেকে আরো কম সম্ভাবনাময় একটি প্রশোধন হচ্ছে কিউটিকুলার প্রশোধন। কিউটিকল কি আমি একটু আগে তোমাদের ব্রিফ করেছি যে উদ্ভিদের পাতার উপরে এবং নিম্নভাগে যে লিপিডের তৈরি একটি স্তর বা কাইটিনের তৈরি একটি স্তর, যাকে আমরা কিউটিকল বলছি, অনেকটা মোমের আস্তরণের মতো, যেটি উদ্ভিদের বাইরে থেকে পানি উদ্ভিদের ভেতরে বা ভেতর থেকে বাইরে পানি বের হয়ে যাওয়াকে রোধ করে থাকে বা প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে। এই কিউটিকল কখনো কখনো অতি পাতলা হওয়ার কারণে মাঝে মাঝে উদ্ভিদের স্ফীত কোষ থেকে পানি এই কিউটিকল ভেদ করেও বের হয়ে আসে। সাধারণত এটি ঘটে থাকে যখন উদ্ভিদের দেহে প্রশোধন বন্ধ হয়ে যায়, অর্থাৎ যখন রাতের বেলা সালোকসংশ্লেষণ বন্ধ থাকে কিন্তু শ্বসন অধিক হারে চলতে থাকে, এমতো অবস্থায় কিন্তু উদ্ভিদের দেহে
এমন তো অবস্থায় কিন্তু উদ্ভিদের দেহে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, কিন্তু উন্মুক্ত কোষ উন্মুক্ত হয় না। কেন উন্মুক্ত হয় না আমরা একটু পরে উদ্ভিদের পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল নিয়ে আলোচনা করলে তখন তোমাদের কাছে বিষয়টা আরো সহজ হবে, সহজবোধ্য হবে। তখন কখনো কখনো যখন প্রশোধন প্রক্রিয়া পত্ররন্ধ্রের মাধ্যমে হয় না, তখন এই স্ফীত কোষ থেকে পানি, অতিরিক্ত পানি পত্ররন্ধ্র বন্ধ থাকা অবস্থায় কিউটিকল ভেদ করে বের হয়ে আসে। একে কিউটিকুলার প্রশোধন বা ত্বকীয় প্রশোধন বলা হয়ে থাকে। খুব সামান্য বা খুব অল্প পরিমাণ উদ্ভিদের ক্ষেত্রে বা ক্ষেত্র বিশেষে এই ধরনের ত্বকীয় প্রশোধন হয়ে থাকে। এবার আমি চলে যাচ্ছি পত্ররন্ধ্র খোলা। আমি আশা করি তোমাদের এই চিত্রটার সাপেক্ষে চিত্র নম্বর একটু দেখবা। এটা খুব ভালো একটা উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং এটা খুব ছোট একটি প্রয়োগের প্রশ্ন যে বিভিন্ন প্রকারের প্রশোধন প্রক্রিয়া বর্ণনা করো। আশা করি, এবং এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আশা করি আমার মেয়েরা তোমরা সবাই প্রশ্নটা চর্চা করবে। চলে আছে একটি খুবই গুরুত্বপূর্ণ হায়ার এবিলিটি একটি কোশ্চেন। হায়ার এবিলিটি কোশ্চেন হিসেবেই আসে বেশি। প্রশ্নটা হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রশ্ন। অর্থাৎ পুরো প্রশোধন প্রক্রিয়াটা ডিপেন্ড করছে এই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত ছিদ্রপথটি খুলে যাওয়া এবং বন্ধ হওয়ার উপর। এই প্রক্রিয়া কিভাবে উদ্ভিদ তার পাতায় অবস্থিত অসংখ্য ছিদ্রপথগুলোকে খুলে এবং বন্ধ করে দেয়, কিসের উপর বিষয়টি ডিপেন্ড করে, এবং কিভাবে এটি খোলা বন্ধ নিয়ন্ত্রণ করার মাধ্যমে অতিরিক্ত পানিটুকু বের করে দেয়, সেই বিষয়টাই হচ্ছে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের বইয়ে আছে, বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ দেওয়া আছে। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা চর্চা করবে। প্রশোধন বা স্টোমাটা থেকে কোনো প্রশ্ন যদি হয়, অবশ্যই এই প্রশ্নটাকে টাচ করবে। অর্থাৎ কিভাবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ, কিভাবে পত্ররন্ধ্র উদ্দীপকে উল্লেখিত, এরকম একটা চিত্র দিয়ে উদ্দীপকে উল্লেখিত এই ছিদ্রটিকে যদি ABCD এক্স যাই দেওয়া হয় না কেন, কিভাবে এক্সটি খুলে যায় এবং বন্ধ হয়ে যায়, কিভাবে এটি একটি বিশেষ সারবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, তোমার মতামত ব্যক্ত করো বা বিষয়টি বিশ্লেষণ করো বা পুরো প্রসেসটি চিত্রের সাহায্যে উপস্থাপন করো। প্রশ্নটা এভাবেই আসুক উচ্চতর দক্ষতার জন্য। প্রশ্নটা যেভাবে আসুক না কেন, অর্থাৎ আমাদেরকে এই বিষয়টি ব্রিফ করতে হবে। চলে যাচ্ছে আমি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করতে। পত্ররন্ধ্র কিভাবে খুলে যাবে? যখন দিনের সাধারণত 24 ঘন্টায় প্রশোধন প্রক্রিয়া হয়ে থাকে, তবে সেটা সূর্য আলোকের প্রখরতা কমার সাথে সাথে এবং সূর্য আলোকের অস্তগামিতার সাথে সাথে প্রশোধনের হার কমে যায়। এই বিষয়টি থেকে একটা বিষয় সুস্পষ্ট, সেটা হচ্ছে সূর্য আলোকের উপস্থিতির সাথে প্রশোধনের বিষয়টি খুব নিবিড়ভাবে যুক্ত। সারাদিন যখন পুরো দিন জুড়ে যখন সূর্য আলোকে উপস্থিত থাকে এবং তার প্রখরতা বিরাজ করে, তখন সূর্য আলোক হতে প্রাপ্ত ফোটনের মাধ্যমে উদ্ভিদের পাতায় অবস্থিত ক্লোরোপ্লাস্টগুলো খুব ছোট ছোট করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ এটিপি উৎপাদন করে ফটোসিনথেসিস প্রক্রিয়া ঘটায় বা সূর্যালোককে ব্যবহার করে এটিপি তৈরি করে এবং সেই এটিপিকে ব্যবহার করে আবার খাদ্য বা কার্বোহাইড্রেট তৈরি করে। অর্থাৎ উদ্ভিদের দেহে তখন সম্পূর্ণ সূর্যালোকের সৎ ব্যবহারের মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার কাজ চলতে থাকে। ফলে উদ্ভিদের দেহে প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়, সে সাথে প্রচুর পরিমাণ পানি উৎপন্ন হয়। এই অবস্থায় যেহেতু খুব দ্রুত এবং বেশি পরিমাণে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়াটি চলছে, ওই সময় পুরো দিন ব্যাপী বা সময়কাল ব্যাপী উদ্ভিদের পাতায় উৎপন্ন অধিক পরিমাণে অক্সিজেন এবং পানি বের হয়ে যাওয়ার জন্য আশেপাশের কোষ থেকে পানিগুলো উৎপন্ন অতিরিক্ত পানি এবং অক্সিজেনগুলো খুব দ্রুত ঘন সাইটোপ্লাজমীয় অঞ্চল অর্থাৎ সহকারী কোষে এসে জমা হয়। সহকারী কোষ থেকে ক্রমান্বয়ে আরো অধিক ঘন সাইটোপ্লাজম সমৃদ্ধ অঞ্চল বা কোষ জোড় অর্থাৎ রক্ষী কোষের মধ্যে পানিগুলো এসে জমা হয়। রক্ষী কোষ খুব দ্রুত স্ফীত হয় এবং বেঁকে যায়, ফলে মাঝখানে ছিদ্রপথ খুলে যায়, অতিরিক্ত পানিটুকু বের হয়ে যায়। কিন্তু এখানে এই উদ্ভিদের পাতা কিন্তু ক্ষান্ত হয়ে যায় না। এট এ টাইম সমান পুরো দমেই কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলছে, চারপাশ থেকে পানি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এট এ টাইম সেগুলো এসে সহকারী কোষে জমা হচ্ছে, সহকারী কোষ থেকে রক্ষী কোষ আবারও শিথিল হয়ে যাওয়া, পানি বের হয়ে যাওয়ার পর যখন রক্ষী কোষ শিথিল হয়ে যাচ্ছে,
দেখতে পাচ্ছি আমরা এখানে রক্ষীকোষ স্ফীত হয়েছে, ছিদ্রপথ খুলে গেল, পানি বের হয়ে আসলো। পুনরায় পানি বের হয়ে যাওয়ার সাথে সাথে রক্ষীকোষ শিথিল হয়ে গেল, বেঁকে যাওয়া রক্ষীকোষ পুনরায় আগের অবস্থায় চলে এসে সোজা হয়ে গেল। তোমরা দেখো চিত্রে, এটি আবার পুনরায় সোজা হয়ে গেল। পুনরায় সোজা হয়ে যাওয়ায় ছিদ্রপথটি বন্ধ হয়ে গেল, এবং বন্ধ হয়ে যাওয়া ছিদ্রপথ বা রক্ষীকোষ বা স্টোমাটার কারণে আবার পুরো রক্ষীকোষ সহকারী কোষগুলো শিথিল হয়ে গেল। তাহলে এই শিথিলতা দিনের বেলা বজায় থাকা সম্ভব হয় না, কারণ পুরো দমে সূর্যালোককে সদ্ব্যবহার করে শ্বাসপ্রশ্বাসের কাজ পুরো দমে চলতে থাকে। ফলে বারবারই কিন্তু অধিক পরিমাণে অক্সিজেন উৎপাদন এবং পানি উৎপাদন চলতে থাকে, তার সংগ্রহ চলতে থাকে। সহকারী ক্রমান্বয়ে সহকারী কোষ এবং ক্রমান্বয়ে রক্ষীকোষে এসে আবার এই রক্ষীকোষ স্ফীত হচ্ছে, স্টোমাটা খুলে যাচ্ছে, পানি বের হয়ে যাচ্ছে। এই প্রসেসটা অনগোয়িং চলতে থাকে। ফলে সারাদিন দেখা যায় পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশলটা চলতেই থাকে। কিন্তু রাতের বেলা অর্থাৎ সূর্য আলোকের অনুপস্থিতির সাথে সাথে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কমে আসে এবং আরো সময়ের সাথে সাথে অনেকটা বন্ধ হয়ে যায়। সে সময় শুরু হয়ে যায় উদ্ভিদের দেহে বা উদ্ভিদের পাতায় জমা হয়ে যাওয়া কার্বোহাইড্রেটের ভাঙন বা শ্বসন প্রক্রিয়াটি। আমি আবারও বলছি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সূর্যালোকের অনুপস্থিতি বা সূর্যালোকের অবগমনের সাথে সাথে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার হার যেমন নিয়ে কমে আসে, সে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে শ্বসনের হার। অর্থাৎ ওই সময় উদ্ভিদের পাতায় সারাদিনে যে উৎপন্ন খাদ্য স্টোরেজ হয়েছে তার জারণ বা ভাঙন শুরু হয়ে যায়, যে প্রক্রিয়াটিকে আমরা বলছি শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন প্রক্রিয়া। সে রেসপিরেশন প্রক্রিয়ায় তখন উদ্ভিদের পাতার খাদ্যের ভাঙন শুরু হয়ে যায়, যথারীতি অক্সিজেনের ব্যবহার ঘটে এবং প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যেহেতু খুব দ্রুত শ্বসন প্রক্রিয়া সংগঠিত হতে থাকে, শক্তি উৎপন্ন হতে থাকে এবং প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে থাকে, এবং সেই কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণ পানি নিয়ে বাইরে নিষ্কান্ত হতে চায়। ফলে ওই সময়টায় একটা অন্তঃচাপের সৃষ্টি হয়। যেহেতু এতে পানির পরিমাণ পানির পরিমাণ খুবই কম, ফলে এখানে কোষগুলো রস স্ফীতি ঘটে না এবং পত্ররন্ধ্র খুলে যায় না। কিন্তু ক্রমান্বয়ে পানি জমা হতে হতে এতে কোষগুলো স্ফীত হয় এবং ক্রমান্বয়ে পত্ররন্ধ্র খুলে যায় এবং পানি বের হয়ে যায়। তবে দিনের তুলনায় রাতে প্রশোধনের হার খুবই কম। এজন্য আমরা দিন শেষে বা ভোরের বেলায় পাতার মধ্যে কি দেখতে পাই? শিশির বিন্দু বা পত্ররন্ধ্রে প্রশোধনের মাধ্যমে পানির উপস্থিতি পাতার মধ্যে দেখতে পাই, যেটা সারাদিনে অনেক বেশি হওয়ার কথা, কিন্তু সূর্য আলোকের প্রখরতার কারণে তা বাষ্প আকারে বিলীন হয়ে যায়। কিন্তু সারা রাতে প্রশোধনের হার খুব দিনের তুলনায় খুব কম হলেও তার উপস্থিতি থেকে যায়, কারণ সেগুলো বাষ্প আকারে সূর্য আলোকের কারণে এগুলো বাষ্প আকারে উড়ে যায় না বলে। এবার আমি চলে যাচ্ছি পত্ররন্ধ্রের এই খোলা বন্ধ হওয়ার কৌশল সম্পর্কে বিজ্ঞানীরা কি বলেছেন তা নিয়ে একটু দু চারটা কথা বলতে চাই। 1808 সালে বিজ্ঞানী লয়েল বলেছিলেন যে, প্রথম ধারণা দেন যে এই প্রশোধন হওয়ার জন্য উদ্ভিদের কোষে একটি শ্বেতসার স্টার্চ শ্বেতসার একটি মতবাদ চালু আছে বা প্রক্রিয়া চালু আছে। তিনি এই প্রক্রিয়াটিকে বা এই কনসেপ্টটিকে স্টার্চ শ্বেতসার কনসেপ্ট হিসেবে প্রতিষ্ঠা করেন। তার মতবাদ অনুযায়ী বা তার মতামত অনুযায়ী উদ্ভিদের দেহে যখন রাতে সূর্য আলোকের উপস্থিতি কমে যায়, প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তখন প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইডের কারণে গ্লুকোজগুলো কিন্তু প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড জমা হয়ে যায়, কিন্তু পানির উপস্থিতি খুব কম হওয়ায় কোষ স্ফীতি ঘটে না, পত্ররন্ধ্র খুলে যায় না, কার্বন ডাই অক্সাইড বের হতে পারে না। তখন কোষে অবস্থিত খুব সামান্য পরিমাণ যে পানিটুকু জমা হচ্ছে, সেই পানিতে কার্বন ডাই অক্সাইড গুলো দ্রবীভূত হয়ে গিয়ে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তবে লয়েল প্রথমে এই ব্যাখ্যাটা দিতে পারেননি। তিনি বলেছিলেন যে স্টার্চ এবং শ্বেতসার তৈরি হওয়ার কারণে পত্ররন্ধ্র খুলে যায় না এবং প্রশোধনের হার দিনে রাতে কম হয়। কিন্তু পরবর্তীতে 1927 সালে বিজ্ঞানী সায়ের কিন্তু এর একটি সঠিক ব্যাখ্যা দাঁড় করেন। ব্যাখ্যাটি হচ্ছে এমন যে, রাতে যেহেতু প্রচুর পরিমাণে
শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রস প্রচুর সেই তুলনামূলকভাবে পানি উৎপন্ন বা জমা না হওয়ার কারণে কোষস্ফীতি ঘটে না এবং পত্ররন্ধ্র খুলে না যাওয়ার কারণে সে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কিন্তু সেভাবে উদ্ভিদের দেহ থেকে বের হয়ে আসতে পারে না, বরং কোষের মধ্যে জমা হয়ে থাকে। কোষে অবস্থিত পানিগুলোর মধ্যে দ্রবীভূত হয়ে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। এই কার্বনিক অ্যাসিডের কারণে উদ্ভিদের কোষের অভ্যন্তরে পদার্থে পিএইচ এর মান কমে যায়, অর্থাৎ পিএইচ এর মান বেড়ে যায়, অর্থাৎ ক্ষারীয় অবস্থায় সৃষ্টি করে, অ্যাসিডীয় অবস্থায় সৃষ্টি করে, যেটা পিএইচ এর মান কমে যায়। এই অবস্থায় কমে যাওয়ার কারণে বাইরে থেকে উদ্ভিদের ভেতর থেকে পানি বাইরে বের হয়ে আসতে পারে না। তবে তাতে একটি ব্যাপার হয়ে থাকে যে উদ্ভিদের দেহে উৎপন্ন যে পরিমাণ গ্লুকোজ রয়েছে বা স্টার্চ রয়েছে সেগুলো প্রচুর পরিমাণে অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়, ফলে কোষের ভিতরে ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু কোষের স্ফীতি ঘটে না এবং পত্ররন্ধ্র খুলে না। তবে অধিক পরিমাণে অনেক দীর্ঘ সময় ব্যাপী জমা হতে হতে কোষ স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে এবং পানি এবং গ্যাস বের হয়ে আসে, তবে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে যে ব্যাপারটা হয়ে থাকে যে রাতে প্রচুর পরিমাণ কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে এবং ফলাফল স্বরূপ শ্বেতসার স্টার্চগুলো শ্বেতসারে অজীবনীয় শ্বেতসারে পরিণত হয়ে কোষে জমাবদ্ধ হয়ে আছে, কোষের অন্তঃকোষীয় দ্রবণকে বা রসকে অনেক বেশি ঘন করেছে। এটি যেমন রাতে ঘটে থাকে তার মতবাদ অনুযায়ী ঠিক সূর্য আলোকে উপস্থিত হওয়ার সাথে সাথে সেই অদ্রবণীয় শ্বেতসারটি পুনরায় আবার দ্রবণীয় স্টার্চে পরিণত হয় এবং তার ভাঙন ঘটে, সে সাথে প্রচুর পরিমাণ পানি উৎপন্ন হতে থাকে এবং তা বাইরে রসস্ফীতি ঘটে, রক্ষীকোষ খুলে যায়, বেঁকে যায়, স্টোমাটা খুলে যায় এবং তা বের হয়ে আসে। এই হলো সাইরের মতবাদ, যেটা স্টার্চ শ্বেতসার মতবাদ। তবে আধুনিক মতবাদ অনুযায়ী এই বিষয়গুলোকে উপেক্ষা করে নতুন একটি মতবাদ দিয়েছে, সেটা হচ্ছে কোষের ভেতরে দ্রবণের ঘনত্বের মতবাদ। অর্থাৎ সূর্য আলোকের উপস্থিতিতে উদ্ভিদের কোষে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়নের পরিশোষণ ঘটে। উদ্ভিদ দেহের ভিতরে বা পাতায় প্রচুর পরিমাণ এই রক্ষী কোষগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়নের উপস্থিতি বা পরিশোষণ ঘটে, ফলে এর ঘনত্ব বৃদ্ধি পায় এবং ক্যালসিয়াম আয়নের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে হাইড্রোজেন আয়ন কোষ থেকে বের হয়ে যেতে চায় এবং তখন পত্ররন্ধ্র খুলে যায় এবং যথারীতি পানি এবং বায়ু উৎপন্ন অক্সিজেন বাইরে বের হয়ে আসে। কিন্তু সূর্য আলোকের অনুপস্থিতির সাথে সাথে এই পটাশিয়াম আয়নের পরিশোষণ কমে যায়, ফলশ্রুতিতে ঘনত্ব কমে যায়, হাইড্রোজেন আয়নও বেরোতে চায় না, উৎপন্ন পানি হারও কমে যায় এবং ফলপ্রসূতিতে কোষের স্টোমাটা খুলে না এবং প্রশোধন সম্পন্ন হয় না। তো যাই হোক, আমাদের যখন প্রশ্ন হবে যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, আমরা চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করব এবং বিজ্ঞানীদের মতবাদ 2-4 অল্প কথায় বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলো তৈরি করে নিবা, সুন্দরভাবে উপস্থাপন করবা। আশা করি বিষয়টা তোমাদের কাছে বোধগম্য হয়েছে। তোমরা বাড়ির কাজ করে চিত্রগুলো আমাকে আমার কমেন্ট বক্সে সাবমিট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।